মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৪৪-এর খ। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। চলট বান্দির ছেলে, গাড়িতে বস। রুরমানবের বাজখাই কণ্ঠে ভ্রম ছুটল আহত অ্যাডউইনের। ঝাপসা দৃষ্টিযুগল ভাব ধরেছে অনর, দিশাহীন নির্দ্বিধাতর বোধ হয়ে আছে আহত মানব। নরবরে মস্তিষ্ক কেবল চলছে, সত্যি দ্য হার্টলেস শ্যাডো মনস্টার এসেছে আমায় বাঁচাতে, আমার মতো কালপিটকে। যে বলছে গাড়িতে উঠতে। অ্যাডউইন নিস্তব্ধ, এক দৃষ্টে চেয়ে আছে কেবল। মাফিয়া বিস্ট নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে। তার সুদর্শন মুখবয়গুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সিগারের কলুষিত ধোঁয়া। বিপরীত দিক থেকে এখনো গাড়ি ধেয়ে বর্ষিত হচ্ছে অনবরত অগ্নিশিশা। তবুও নিরুত্তর মাফিয়া বিস্ট দাম্ভিকতার সঙ্গে গা এলিয়ে বসে আছে ড্রাইভিং সিটে, নির্বিকার ডান হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের চাপায় আটকে রাখা মোটা সিগারখানা বসাচ্ছে লম্বা লম্বা টান। এক কথায় দ্বিতীয়বার আওড়ালোর বদভ্যাস নেই মাফিয়া মনস্টারের। সে পরীক্ষণে সে কেমন শক্ত মুখে চোখ পাকিয়ে তাকালো অ্যাডউইনের পানে। এহেন দৃষ্টিতে ভরকায় অ্যাডউইন। দুর্বল দেহের সঙ্গে আটকে থাকা পেশিবহুল পেশাদার হাত দুটো খানিক নড়াতেই চমকে উঠে কর্ণে পৌঁছে মনস্টারের চাপা হুঙ্কার, উঠবি নাকি আমার হাতে গুলি খাবি? সহসা দুর্বল হাতে জমিনে ভর দিয়ে উঠে বসে অ্যাডউইন। উষ্ণ তাজা লহুতে জুবুথুবু বদনখানি টেনে টুনে কোনো মতে উঠে এলো গাড়িতে। বেচারার গাড়িতে দুয়ার আটকানোর ফুসরত মিলল না। তার আগেই হাওয়ার গতিতে টান দিল মাফিয়া বিস্ট গাড়িটি। ঘটনার আকস্মিকতায় ব্যাটসিটের গায়ে হেলিয়ে পড়ল দুর্বল অ্যাডউইন। পর মুহূর্তে নিজেকে কোনো মতে সামলে নিয়ে তড়িঘড়ি করে দরজাটা টেনে লাগালো গাড়ির। সঙ্গে সঙ্গে বাড়ল গাড়ির স্পিড। ওদিকে মনস্টার দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। স্পিড কাউন্টারে লাল কাটা রঙা কাঁটাটা ছোট ছোট করে ২৮০ ঘন্টার দোরগোড়ায়। অ্যাডউইন তত্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সাই সাই করে বেশ কিছু গাড়ি ছুটে আসছে তাদের পেছন পেছন, অনবরত ছুটছে গুলি। অজানা সংখ্যায় কণ্ঠ শুকালো অ্যাডউইনের। ভীত সতস্র নেত্রে তাকালো, দৃষ্টি ঘুরিয়ে এদিক থেকে ওদিক। ঠিক তখনই তার ঝাপসা দৃষ্টি আটকালো এক অদ্ভুত দৃষ্টিতে। সম্মুখ থেকে হাওয়ার বেগে ছুটে আসতে দুটো কালো রঙা ASUV গাড়ি, দেখতে বিকল মনসারের গাড়ির মতোই। হতভম্ব বনে গেল অ্যাডউইন। বিষময় ভরে আটকে নিয়ে গেল তার চোখ দুটোর অপলক। ওদিকে গাড়ি দুটো হাওয়ার বেগে ছুটে এসে আচানক ওভারটেক করলো মনস্টারের গাড়িকে। সহসা আটকে ওঠে অ্যাডউইন। তড়িঘড়ি করে নজর ঘোরায় পেছনে। গাড়ি দুটো কেমন সাপের ন্যায় এগে বেঁকে টার্ন নিচ্ছে। নিকাব সহ বাকিদের গাড়িগুলোর গতি রোধ করছে খানিক। ততক্ষণে কালো রঙা SUV গাড়ি দুটো একযোগে এসে তাল মিলিয়েছে মনস্টারের গাড়ির সঙ্গে। তখনই অ্যাডউইনের নজর গিয়ে ঠেকলো ফ্রন্ট মিররের দিকে। সাথে প্রতিবিম্ব দেখা যাচ্ছে দ্য গ্রেট শ্যাডো মনস্টার। রুশুদি কিংয়ের দক্ষ কুটিল হাসি মুহূর্তে গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে উঁচা দুটিঙ্গি অ্যাঙ্গেল করে বাঁ পাশ থেকে অবিকল দেখতে গাড়িটা ওভারটেক করে এগিয়ে গেল সম্মুখে। ডান পাশের গাড়িটা স্লো মোশনে পিছিয়ে গেল খানিক। মনস্টার তখন আলগোছে গাড়ি ঢোকালো মধ্যেকার ফাঁকে। তিনটা অবিকল দেখতে গাড়ি পালাক্রমে নিজেদের স্থান পরিবর্তন করছে। অন্ধকার আচ্ছন্ন হয় বোঝা মুশকিল আপাতত মনস্টার রয়েছে কোন গাড়িতে। ওদিকে পিছিয়ে নেওয়া গাড়িগুলো কেমন দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে। ওভারটেক করতে করতে চাইলেও পথ আটকাচ্ছে ভিন্ন কৌশলে। প্রায় মিনিট 10 ধরে চললো এহেন কাণ্ড। এর মধ্যে তিনটা বিকল হতে SUV গাড়ি ছুটে গিয়ে 3 রাস্তার মোড়ে। অতঃপর চোখের পলকে গাড়ি 3টি পথ ধরলো 3 দিকে। তখনই একযোগে ব্রেক কষলো পিছনে গাড়িগুলো। দিক বিদিক শূন্য হয়ে থেমে রইল কিয়ৎক্ষণ। নেমে কেমন কটমট করছে। রাগ ক্ষোভে সিটের গায়ে অনবরত পাঞ্চ বসিয়ে গর্জন তুলে বারংবার কটমটিয়ে শুধায়, আবারও নিজের কূটকৌশল কাজে লাগিয়ে বেঁচে গেলে মনস্টার। তবে আর কদিন? আপনার সেই বুদ্ধিদীপ্তি মস্তিষ্ক জং ধরার সময় হয়ে গেছে। এবার শুধু সুযোগের অপেক্ষা। বিদঘুটে অন্ধকার যেন গিলে খাচ্ছে গহীন জঙ্গলটাকে। অদূর থেকে ভেসে আসছে খেকশিয়ালের মরা কান্না। মনস্টারে গাড়ি থেমেছে জঙ্গলের দ্বার ঘেঁষে বয়ে যাওয়া নির্জন রাস্তায়। রুরমানব কেমন নির্বিকার ভঙ্গিতে শিকার ফুটছে এখনো। ব্যাকসিটে বসে থাকা অ্যাডউইন ঘাড় উঠিয়ে রেখেছে অপরাধীর ভারে। মাথা বারবার চেপে রেখেছে আইস ব্যাগে। সে কোনো নির্ঘাত মনস্টারে দিয়েছে বলে। অ্যাডউইন ঢোক গিল বারংবার। শুকনো জিভ ঠেলে সূক্ষ্ম অদর্জরা খানিকটা ভিজিয়ে নিয়ে কথা সাজালো মনে মনে। রয়েছে আমতা আমতা করার সুরেই শুধালো, ওরা
মেয়েটার খবর পেয়ে গেছে মনস্টার। মুহূর্তে থমকালো গাড়ির অভ্যন্তরের পরিবেশ, থমকালো যুবকের ঠোঁটের আগার দিকে আসা সিগার ধরা হাতখানা, তীক্ষ্ণ হলো বদনখানি রক্ষীপুট। যুবকের পিয়াংসি করা ঠোঁটের কোণে আচমকায় উত্থাপিত হলো এক টুকরো রহস্যময় বাঁকা হাসির ঝলক। পরক্ষণে ঠোঁটের ফাঁকে সিগার গুছতে গুছতে ভাবলেশীন কায়দায় উত্তর দিয়ে আওড়ালো, সো হোয়াট। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অ্যাডুইন। হতবিম্বকতার শীর্ষে পৌঁছায় গভীর মানব। মনস্টারের এ কথাটা শুনে এত শান্ত রইল কি করে? ওনার রাগ হচ্ছে না? অ্যাডুইন কেমন হতবুদ্ধি নিয়ে তাকিয়ে আছে এদিক থেকে ওদিক। মুগ্ধ মহাশয় ফের চাবি ঢোকালো গাড়ির ইঞ্জিনে। গাড়ি স্টার্ট বসিয়ে গিয়ারে টান দিতে শক্ত চলে কটমট করে শুধায় সে। এই পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা এখনো জন্মায়নি যে কিনা মনস্টারের কাছ থেকে তার বান্দির মেয়েকে তুলে নিয়ে যাবে। যে আমার, সে আমৃত্যু শুধু আমারই। নো ওয়ান ক্যান লিভ হিয়ার টু ট্রাচ হার। নো ওয়ান মিনস ফাকিং অন নো ওয়ান। তুমি নিজের বাড়িতে ভাবে লুকিয়ে লুকিয়ে ঘুরছো কেন চাচ্চু? শ্যামপুরুষের এহেন বক্তব্য চিবুক নামল তায়েব সাহেবের। মালিক মলিন মুখখানা তার ছেয়ে গেছে একরাশ অস্বস্তি। তিনি কেমন হাঁসফাঁস করছে, নজর লুকাচ্ছে এদিক থেকে ওদিক। রুদ্র কপাল গোছালো তা দেখে, কণ্ঠে গম্ভীর্যের ছাপ ফুটিয়ে সন্দিগ্ধকতায় গমগমিয়ে গলায় শুধালো, আওড়ালো কেমন? আমার কথা শুনছিলে? সহসা বরকায় তায়েব সাহেব। চোখ উঠালো আনমনে, চোখের ভাষায় একরাশ কাতরতা ফুটিয়ে লোকটা কেমন মটকা মারা কণ্ঠে বলে ওঠে, সামনে থেকে সরে দাঁড়া রোদ, আমি ঘরে যাব। মধ্যবয়স্কের এহেন অনাচিত প্রসঙ্গ এড়ানোর উৎকণ্ঠা দেখে ভুরুদয়ের মধ্যখানে ভাঁজে তীব্র হয়েছে রোদের। বলিষ্ঠ দেহখানা হলো টান টান। সে সামনে থেকে সরার বদলে উল্টে গা ছড়িয়ে দাঁড়ালো, দৃঢ় চোল শক্ত করে ফুলিয়ে গমগমিয়ে গলায় ফের আওড়ালো, আর কতদিন এভাবে সত্যটা লুকিয়ে রাখবে চাচু? ঠিক আর কতদিন? আচ্ছা, তুমি কি একবার চাও না মেয়েটা ফিরে আসুক? তুমি না একজন বাবা, কি করে পারছো মেয়েটার জন্য কিছু না করে এভাবে হাত গুটিয়ে বসে থাকতে? কি করে পারছো চাচ্চু? যতবার তোমাকে জিজ্ঞাসা করেছি মুগ্ধের ব্যাপারে, ঠিক ততবারই তুমি নিজেকে আড়াল করেছো, প্রসঙ্গ ঘুরিয়েছো। এমনটা করে কি লাভ হচ্ছে তোমার চাচ্চু? মুখে রানেই তায়েব সাহেবের। ঘাড়ের হাড় বোধহয় জং ধরেছে তার, ফের ঝুঁকে এসেছে বেশ। এদিকে তার হে নির্বিকার দেখে মেজাজটা খিঁচল রুদ্র। তার মুখবয়ে নামলো এক আকাশম রাগ। যুবক বোধহয় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বললেন এ পর্যায়ে। তখনই রাগের মাথায় সিঁড়ির লৌহ রেলিংয়ে আঘাত বসালো জোরসে মুঠোয়, আর অমনিতে ঝনঝরিয়ে উঠল নীরবতার মধ্যে থাকা চারপাশ। মুহূর্তে দাঁড়িয়ে থাকা নতমুখী তায়েবে হোসেন সহসা বুঝে নিলেন নিজের চোখ দুটো। রুদ্র কেমন কটমট করতে করতে পা বাড়ালো উল্টো পথে। দুটো কদম এগোতেই পেছন থেকে হুট করে শোনা গেল তাইফ ইহসানের ভারী কণ্ঠ। 24 বছর আগে সদ্য পাশ হওয়া বিসিএস ক্যাডার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলাম আমি। চাকরিতে জয়েন্ট হবার 25 দিনের মধ্যেই থানায় ফেক্স বক্সে একটা মেল এলো। থমকে এলেন তাইফ ইহসান। চোখ দুটো তার কঠোর থেকে কঠোর ঠেকলো যেন। চোখ তার ঠেকিয়ে রাখা সিলিংয়ের দিকে, অক্ষিকঠোর হয়েছে ছলছল। রুদ্র ঘুরে তাকালো তৎক্ষণাৎ। চটজলদি কদম পিছিয়ে এসে দাঁড়ালো চাচুর মুখোমুখি। তাইফ ইহসান দুর্বল মানুষ। মেয়েটার অনুপস্থিতিতে সেই অপরাধবোধে ভুগতে থাকা মানবের সর্বাঙ্গের প্রতিটি রন্ধে ঝুলে ধরা হয়েছে অবসাদ। এই পরিশ্রান্ত পাওয়া দুটো শক্তি হারিয়েছে, দুর্বলতা নামলো অচিরেই। শক্তপোক্ত মানুষটা হাঁটু ভেঙে বসে পড়তে উদ্যত হতে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবক তৎক্ষণাৎ হাত বাড়ালো সাহায্যে। নিজ উদ্যোগে চাচুকে ধরে বসালো সিঁড়ির ওপর। তাইফ ইহসান খানিক সময় নিলেন, অতঃপর ফের আওড়াতে লাগলেই এতদিনের একটা ফ্যাক্স এলো, যেখানে স্পষ্ট লেখা ছিল কলকাতায় এক কুখ্যাত অপরাধী বাংলাদেশে গা লুকিয়ে বসে আছে। ভারত সরকার সেই কুখ্যাত অপরাধীকে নিজেদের জিম্মিতে চায়। অপরাধীর নাম ছিল শ্যামশ্রী দেবী রায়। তার বিরুদ্ধে ছিল বেশ কিছু অভিযোগ, তদমধ্যে একটি ছিল বেআইনি অস্ত্র পাচার, নারী পাচার ইত্যাদি। আমার মাথায় তখন নিজের কেরিয়ারের উচ্চ মর্যাদা নিয়ে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নিজ থেকে হাতে নিলাম সেই কেসটা। মাত্র 2 মাসের চিরুনি অভিযানে অবশেষে ঘোড়াশালের অভ্যন্তরের অঞ্চলে খুঁজে পেলাম অপরাধীকে। বাহিনী নিয়ে ছুটে গেলাম সেখানে তাকে ধরতে। তবে গিয়ে যা দেখলাম, থমকে গেলেন তাইফ ইহসান। এ পর্যায়ে কণ্ঠ কাঁপছে তার, চোখ দুটো কঠোর ছাড়িয়ে টুপ করে গালের ওপর গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। তিনি কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আবারও শুধালেন,
এক অপরাধী যুবতীকে টেনে হিঁচড়ে পুলিশ গাড়িতে তোলা হচ্ছিল। অপরূপা কাঁদছিল। সে কি হৃদয় ভাঙানো কান্না তার। তারা সবাইকে ধরে বলেছিল, আমি কিছু করিনি, আমি নিরপরাধ। তখন কেউ শোনেনি তার কান্না ভেজা কথা, আমিও কানে তুলিনি। পুলিশের মন অপরাধীর প্রতি কঠিন না হলে হয় না। আমিও কঠিন ছিলাম সেদিন। বাসখায় কণ্ঠে মেয়ে কনস্টেবলকে আদেশ দিয়েছিলাম, তাকে গাড়িতে তোলো। কনস্টেবলও তাই করলো। অপরূপাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুললো। আমি পিছু ঘুরে নিজের গাড়ির দিকে এগোতে গেলেই সে থেকে যেন একজোড়া নরম তুলতুলে হাত এসে আচমক আঁকড়ে ধরে আমার বাঁ হাত। আমি তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখি একটা নাদুস বাচ্চা আমার হাত আঁকড়ে ধরে আছে। বাচ্চাটার চোখে মুখে ছিল এক আকাশসম মায়া। বয়স আর কত হবে, বড় জোর 5 কিংবা 6। মায়াবী গোলাপি ঠোঁট জোড়া, তার মুখটা লাল টকটকে হয়েছিল অধিক কান্নার ফলে। তার বাদামি দুটো চোখ আমার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে বলেছিল, আঙ্কেল, আঙ্কেল দয়া করে আমার মাকে ছেড়ে দিন। আমার আম্মা কিছু করেনি। আঙ্কেল দরকার হলে আপনি আমাকে শাস্তি দিন, তবু আমার আম্মুকে ছেড়ে দিন। ও আঙ্কেল, আঙ্কেল ছেড়ে দিন না আমার আম্মাকে। আঙ্কেল, আমি আপনার পায়ে পড়ছি আঙ্কেল। বলতে বলতে বাচ্চাটা নরম হাত দুটো আমার পা আঁকড়ে ধরে, অনবরত কান্না জুড়ে দেয় নিজের মাকে ছাড়ানোর আবদার জোরে। অথচ আমি সেফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিলাম। অপরাধীকে সাজা তো দিতেই হবে। বাচ্চা ছেলেটাকে থোড়াই জানে তার অপরাধী। ওই দিন পুলিশ গাড়ি থেকে আরেকজন কনস্টেবল তখন ছুটে এসে জোর করে বাচ্চাটাকে নিয়ে গেল আমার চোখের সামনে থেকে। বাচ্চাটা তখনও চিৎকার করে আমায় ডাকছিল। আমি শুনেছি, বুকে পাথর বেঁধে চুপ করে শুনেছি তার কান্না। সেদিন প্রায় বিকেল নাগাদ বাংলাদেশের বর্ডার পার করে অপরাধীকে পাঠানো হলো ভারতের মাটিতে। সঙ্গে আমার যাওয়ার কথা থাকলেও আমি সেদিন যাইনি। কিন্তু কণ্ঠ রোধ হলো তাহেফি হোসেনের। হাত পা শুরু হলো অজানা কম্পন, দ্রুত কপাল গোটালো। উদ্বিগ্ন হয়ে তখনই চেপে ধরলো চাচুর 2 হাত। লোকটার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, অনবরত কাঁপছে সর্বাঙ্গ। তবুও তাহেফি হোসেন আবারও বলা শুরু করলেন, কিন্তু ঠিক 2 দিন পর আবারও ফ্যাক্স পেলাম, দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে শ্যামষ্টি রায়। কলকাতা থেকে আদেশ এসেছে তার শেষকৃত্য আমি যেখানে উপস্থিত থাকি যেন সেইখানে। তাই সেদিন রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। ঠিক 6 ঘন্টার পর গিয়ে পৌঁছালাম লোকেশনে, যা ছিল কলকাতার শোভাবাজারে। সেখানে অত্যন্ত পুরনো একটা রায় জমিদার বাড়ি। মানুষে গিজগিজ করছে সেখানটায়। কোনো রকমে ভিড় ঠেলে বাড়ির অন্তরে প্রবেশ করতেই বাইরে যতটা ভিড় ছিল, ভেতরে ততটাই শুনশান এবং নিস্তবতা। কোথাও কেউ নেই। আমি হতবুদ্ধি নেই হাঁটতে হাঁটতে অন্তর্মহলের বাঁদিকে পা রাখতে আশ্চর্যের বিষয় হলো, অন্তর্মহলের সবকটা দরজা বাইরে থেকে তালা দেওয়া থাকলেও একদম শেষের দিকটা একটা দরজা এক পাশটা খোলা রাখা। সন্দেহ বসে সেদিকে এগোই। এক হাতে দুয়ারের অন্য পাশ ঠেলে ভেতরে ঢুকতেই দেখি কাঁপন ধরলো তাইফি হোসেনের। ভয় তটস্থ হলো সর্বাঙ্গ। রৌদ্র দিকবিদিক হারাচ্ছে পর্যায়ে। তড়িঘড়ি করে চাচু 2 হাত মুঠোয় চেপে ধরে আওড়ায়, চুপ করো চাচু, আর বলতে হবে না, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। আজ যেন বাদ মানল না তাইফ সাহেবের। নারাজ হলেন তাইফ সাহেব। কপতই কণ্ঠে আচমকায় ডুব দিলেন অতীত। তাইফি হোসেনের ব্যস্ত পদযুগল আচানক আবদ্ধ কমরায় প্রবেশ করতে থমকে গেল যেন। চোখ দুটো হলো বিস্ফোরিত। গোয়ালঘরের ন্যায় কক্ষে একখানা ছোটখাটো চৌকি রাখা। সেথায় নিষ্পাপ আকারে পড়ে আছে শ্যামষ্টি রায়ের অর্ধনগ্ন নিথর দেহ। বুকের ঠিক মাঝখানে পরপর 3টে গুলির ছাপ। চোখ দুটো হা করে খুলে রাখা হয়েছে। সর্বাঙ্গে লেপ্টে অসংখ্য আঁচড়ের ছাপ। লহুতে বীজাকার অবস্থা চৌকির বদন। তায়েব সাহেব তক্ষুনি চোখ ঘোরালেন অন্যত্র। সর্বাঙ্গ কাঁপছে তার, হাত দুটোই নেমেছে অসরতা। নিথর অপরাধপনায় সঙ্গে সে খুব একটা ভালো কিছু করেনি, তা বুঝতে বিচক্ষণ মস্তিষ্কের খুব একটা সময় নিতে হয়নি। তায়েব সাহেব কেমন দাঁত কিরমির করলেন। হাত দুটো মুষ্টিবদ্ধ করে যে না পিছিয়ে ঘুরবে, অমনি কে যেন পিছন থেকে 2 হাত ভেতরের দিকে ঠেলে দিল তায়েব সাহেবকে। এহেন আতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে তখনই সামনে নোংরা মেঝেতে ছিটকে পড়ে তায়েব সাহেব। দুলোবরা অভিলেখায়
ছাতা পড়া জমিনে সশরীরে উবুত হয়ে পড়তে ব্যথায় চোখ মুখ খিচে নিলেন তিনি। কিছুক্ষণ গোঙানির চাপা স্বরে পরক্ষণে নিবু নিবু চোখ জোড়া ধীরে সুস্থে নিজের পর্দার সম্মুখে ছড়াতেই মেঝেতে দৃশ্যমান হলো এক অতি সূক্ষ্ম মানব দেহ। তাজা লৌহতে আচ্ছাদিত ক্ষুদ্র বদন, তার মাত্রই আকার ধরেছে মানব শরীরের। মাথাটা সম্পূর্ণ গঠন হয়নি তখনও, হাত পায়ের নখগুলো অস্পষ্ট, গায়ে তার ভ্যান ভ্যান করছে মাছির দল। মুহূর্তেই ঝাঁটকে খেল তাইব সাহেব। তখনই চক্ষু তার ছানা বড়া হয়ে ধীরে সুস্থে ফের নজর ঘোরালো চৌকিতে পড়ে থাকা শ্যামষ্টি রায়ের পানে। মেঝেতে পড়ে থাকা ক্ষুদ্র মানবের দেহের সঙ্গে সংযোগ বিদ্যমান তার চোখে পড়তে আচমকা বাঁধ ভেঙে চিৎকারে ভেঙে পড়ে তাইব সাহেব। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ দিচ্ছেন তিনি। কাঁদতে কাঁদতে মুখ লুকাচ্ছেন নোংরা মেঝেতে। এ কি করলেন তিনি? কোন গজবের কাছে মেয়েটাকে হস্তান্তর করেছিলেন? এতটা পাষাণ কর্মকাণ্ড কেউ কিভাবে করতে পারে? কেন তিনি হস্তান্তর করতে গেলেন মেয়েটাকে? ভাবতে ভাবতে নিজ চুলের গোছা খামচে ধরে তাইফি হোসেন। দুহাটু ভর দিয়ে উঠে দাঁড়াতেই কোনো রকম নজর ঝুঁকিয়ে রেখে তড়িঘড়ি করে গা থেকে শার্টখানা খুলে এনে আলতো হাতে ছড়িয়ে দিলেন অর্ধনগ্ন নারী মানবীর গায়ে। ঠিক তখনই ঘরের দরজা খুলে গেল খট করে। একজোড়া ব্যস্ত কদম কেমন হনহনিয়ে ঢুকলো কক্ষে। তাইব সাহেব পাথর হলেন। মুখোবয় একরাশ আগুন লেপ্টের সম্মুখে দেখলেন কলকাতার সেন্ট্রাল থানার ওসি সাহেব দাঁড়িয়ে আছে। লোকটা কেমন বিরক্ত। তিনি এগিয়ে সেই খপ করে চেপে ধরে তাইব সাহেবের কোনোই অতপয় মানবকে টানতে টানতে ঘর থেকে বের করে নেদাতে দাঁত খেয়ে চাওড়ায়। ডেড স্পটে গিয়ে কি করছিলেন আপনি? আপনার গা উদম কেন? মেয়েটাকে দেখেই হুঁশ থাকেনি? অত্যন্ত প্রাণ আছে কিনা তা তো দেখতেন। আকাশ থেকে পড়ল তাইফি হোসেন হতভম্ব নজরে। নিজে থেকেই ভরকে গেলেন এক আকাশসম ঘৃণা নিয়ে। চোয়ালের পেশি টান টান করতে যে নাকি ছড়াবে অমনি তার আনমনে দৃষ্টি থমকালো 5 হাত দূরতে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা নাদুস নাদুস বাচ্চার পানে। মুহূর্তেই কণ্ঠ রোধ হলো তাইব সাহেবের। তিনি কেমন নিষ্পাপ ভঙ্গিতে তাকালেন বাচ্চাটার পানে। কাল যে বাদামি চোখ দুটোর রাজ্যসম কাতরতা ছিল, আজ সেখানে অঢেল ঘৃণা। ওইটুকু গোলগাল মুখটা, সে কি শক্ত হয়ে আছে তার দিকে তাকিয়ে। রাগে থরথর করে কাঁপছে চোয়াল। তাইব সাহেব ভরকালেন। কদম বাড়িয়ে বাচ্চাটার দিকে এগোতেই পাশ থেকে ওসি সাহেব দিলেন এক ধমক। চিরবিরি করতে করতে তাইব সাহেব এক প্রকার হ্যাঁচকা টানেন নিজে গিয়ে তার সঙ্গে। অথচ তাইব সাহেব ঠাই দৃষ্টি এখনো নিষ্পাপ বাচ্চার বাদামি চোখ দুটোতেই নিবদ্ধ। পারছে না ওই বাচ্চাটাকে আস্ত গিলে ফেলতে। বাচ্চাটা কি তাকে ভুল বুঝছে? সে কি সত্যি ভাবলো সে অন্যায় করেছে? বর্তমান মুহূর্তে অতীতের ঘোর ভাঙল তাইব সাহেবের। বুকের ওঠানামা বেড়ে গেছে তার। সর্বাঙ্গ ঘামছে দরদর করে। বুকের বাপাসটা যা যন্ত্রণা হচ্ছে না। তাইব সাহেব তক্ষুনি লুটিয়ে পড়েন সিঁড়ির গায়ে। ওদিকে রুদ্র অস্থিরতায় গলা উঁচিয়ে ডাকলো পরিবারের সকলকে। তাইফি হোসেনের চোখ বুঝেছে ক্রমশ ফ্যাকাশে অধরতার মধ্যকার ফারাক দিয়ে অস্ফুটভাবে আওড়ালো, আমি না চাইতেও সমষ্টি দেবীর খুনি। আমার পাপের শাস্তি আমার মাহিকে পেতে হচ্ছে। আমি আমার মাহিকে পেতে দিব না এই শাস্তি। আমার মাহি, আমার মা। নীল রঙের ড্রিম লাইটের আলোয় ডুবে আছে সপ্তদশীর কক্ষ। মখমলে তুলতুলে বিছানায় গা ডুবে আছে তার। গায়ের ওপর আলতো করে জড়িয়ে রাখা একখানা মোটা ব্ল্যাঙ্কেট, যা ঠান্ডা পড়েছে না। ক্লান্তিতে বড্ড জোরালো ঘুম আসছে সপ্তদশীর। কিউটি ছানা আজও লুটিয়ে আছে মানবীর বুক পিঞ্জিরার উষ্ণ ছায়ায়। এরই মধ্যে নীরবতার মোটা তরে ছেয়ে থাকা কক্ষে ধূপধাপ পায়ে প্রবেশ করে মাফিয়া মনস্টার। তার মুখোপায়ে নেই বিন্দুমাত্র উদ্বেগ। সেথায় লেপ্টে আছে একরাশ নিষ্পৃহতা। সে কেমন জোরালো কদমে নিঃশব্দে এগিয়ে এসে দাঁড়ালো মাহির বিছানার কাছে। ভাতে আলগোছে সহলো সম্মুখের বেড স্ট্যান্ডারে ঝুলতে থাকা সফেদ রঙা ফিনফিনে পর্দা। কুচকানো দৃষ্টি ঘুমন্ত মাহির মুখে আলো পড়তেই মসৃণ ললাটে গোটা কয়েক ভাঁজ পড়ল রুড়ো মানবের। মুখোপায়ের তিত্তির বিরক্তির ছাপ স্ফুটে মনে মনে ভাবল, একটুখানি একটা মেয়ের জন্য এতটা মানুষ কিনা উঠে পড়ে লেগেছে। আহা, দুনিয়ার আগুন কত আজাইরা। কতটুকু ভাবতে গিয়ে তাচ্ছিলের হাসি ফুটল রুড়ো মানবের অধর কোণে। দৃষ্টি হলো সংকুচিত। সে খানিক আলগোছে ঝুঁকে এলো ঘুমন্ত মাহির মুখের ওপর। নিজ বদামি চক্ষু দুটো কুচকুচে কালো মণিদয় নাচে মেয়েটার মুখপানের প্রতি রেখে নিখুঁত অবলোকন চালিয়ে মনে মনে ফের বিড়বিড়ালো, ওরা কত বড় পাগল বান্দির মেয়ে। ওরা কিনা তোকে
ছুতে চাইছে, যার পিছে স্বয়ং রুশদিকেই দাঁড়িয়ে থাকে। তাকে ছোঁয়ার সাধ্য করতে এলে যে ধ্বংস নিশ্চিত, ওরা কি তা জানে না? ঘুমন্ত মেয়েটার কাছ থেকে থোড়াই উত্তর এলো। রোমানব কেমন কপাল গোটালেন অসন্তুষ্টিতে। তখনই নিজ রুক্ষ দুহাত আলগোছে বাড়িয়ে দিল ঘুমন্ত মাহির পানে, ঘাড়ে নিচে। অতঃপর যুদ্ধ গণ্যে সৈন্যের মতো কাঁধে তুলে নিল ধনুকে বাঁকানো রমণীকে। ঘুমন্ত সপ্তদশী নিজের প্রশস্ত কাঁধে তুলে নিলেন মুগ্ধ মহাশয়। অতঃপর যুদ্ধ গমনত সৈনিকের মতোই আগাতে থাকলেন সামনে। সপ্তদশী নিজ প্রশস্ত কাঁধে তুলে নিলে ঘুমের ঘরে হেনতর্কিত আক্রমণে ভরকায় মাহি। তখনই আলগা হলো তার সাধের ঘুম। ঘুমন্ত মস্তিষ্ক হুটহাট জাগ্রত হবায় টের পেতে হকচকায় মাহি। হকচকানীয় কণ্ঠে আঁতকে উঠে বলে, কে 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 নিয়ে যাচ্ছে আমায়? কোথায় কোথায়? কে আপনি? বিষ্টে কোথায় আপনি? আমাকে কে যেন নিয়ে যাচ্ছে, ধরুন আমায়, বাঁচান। মেয়েটার এমন অনবরত চিৎকারে কপাল গোটায় মাফিয়া বিষ্ট। তিত্তির বিরক্তি তখনই চিরবিড়িয়ে বলে ওঠে, শাট আপ বান্দির মেয়ে। মুহূর্তে স্থবির হলো মাহি। মস্তিষ্ক তার সচল হতে সময় নিল মিনিট খানেক। অতঃপর নিজেকে সামলে নিয়ে কেমন ঘুম জড়ানো আদুরে কণ্ঠে বলে ওঠে, কই নিয়ে যাচ্ছেন আমায়? রাতটা অত্যন্ত না জ্বালালেও হতো। প্রত্যুত্তর করেনি মাফিয়া বিস্ট। পায়ের গতি জোরালো তার। এগোচ্ছে এলিভেটরের পানে। সপ্তদশী খানিক হামি টেনে জিজ্ঞাসা করে ওঠে, কোথায় যাচ্ছি? ভাবলেশীন ভঙ্গিতে এলিভেটরে পা রাখলো মুগ্ধ। প্রত্যুত্তরে ঠেসা মেরে বলে উঠল, মরতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরে উঠছে মুগ্ধ। কাঁধে তটস্থ হয়ে পড়ে আছে মাহি। চোখ দুটো খিচে রেখেছে ভয়ার্ত মানবী। অদূর থেকে ধেয়ে আসছে জঙ্গলি কুকুরের মরা কান্না। এ নিয়ে ভয়ের শেষ নেই মেয়েটার। শেষ না পড়তে হুট করে বলে বসলো, আমার ভয় লাগছে। সিগার ফুঁকতে মত্ত রুরোমানব কর্ণকুহরে মেয়েটার ভয়ার্ত কণ্ঠ পৌঁছাতেই কপালের চামড়ায় ভাঁজ ফেললো স্পষ্ট তার। মুখভয় বিরক্তির ছাপলে লেপটে কর্কশ গলায় শুধালো, তো আমি কি করব? পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়ে দিব তোকে? মুকুচকায় মাহি। লোকটার সাথে নরম কণ্ঠে কথা বলতে ঘাট হয়েছে তার। ঘটে বুদ্ধি থাকলে আর কখনো বলবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো নিজ থেকেই। হতে গিয়েও যেন হোঁচট খেলো বেচারি। চোখ দুটো খিচে রইল পড়ে যাওয়া ভয়ে মানবের কাঁধেই। পেন্ট হাউসের প্রশস্ত কাচের দরজা পেরিয়ে মাত্রই প্রবেশ করলো মাফিয়া বিস্ট। পেন্ট হাউসে দায়িত্বরত সকল গার্ডস তখনই নজর ঝুঁকালো নিচের দিকে। কেউ কেউ হাঁটু গেড়ে জানালো কুর্নিশ। মাফিয়া বিস্ট নিরুদ্দেশ সেই দিকে। ধূপধাপ পায়ে নীরবে এগিয়ে গেল সিঁড়ির দিকে। কাচের স্লাইড দরজাটা নবে দু আঙ্গুল ঢুকিয়ে আচানক কক্ষের দুয়ার খুলল মুগ্ধ। মেয়েটা এর আগে যে কক্ষে রাখা হয়েছিল আজ ঠিক সেই কক্ষে নিয়ে আসা হয়েছে তাকে। ট্রান্সফরমেট কাচের ফ্লোরে জোরালো কদমের ছাপ ফেলিয়ে দাম্ভিক পুরুষ এগিয়ে এলো মখমলে গোলাকার বিছানার পাশে। ট্রান্সফ্লোর কাচের ফ্লোরে জোরালো কদম বসিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো মখমলের বিছানার পাশে। পা দুটো রুড়ো টেনে কোনো রকম আগাম সতর্কবার্তা সঙ্গীত ছাড়াই মেয়েটাকে আচানক কাঁধ থেকে নামিয়ে ছুঁড়ে ফেললো বিছানার কোলে। এহেন ঘটনা আকস্মিকতায় হকচকায় মাহি। পা দুটো পর্দার সদ্য ভর করা ঘুমুটুলু তার মুহূর্তে উবে গেল হাওয়ায়। মেয়েটা কেমন হাঁ করে তাকিয়ে দেখলো রুরোমানবকে। রুরোমানব পাত্তা দিল না সেদিকে। উল্টো জল শক্ত করে গমগমিয়ে গলায় শুধালো, ঘরের বাইরে পা রাখলে একদম পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। গটিট। প্রত্যুত্তরে নিশ্চুপ মাহি। আশেপাশে নজর বুলিয়ে নিজেকে সামলালো মুহূর্ত ব্যয়ে। চারপাশে ঘোর অন্ধকার। আকাশের বুকে লেপটে থাকা কালো মেঘগুলো কেমন দমদমিয়ে নেয় দেখাচ্ছে। মেয়েটাকে ঢোক গিলতেই পরপর রোমানব উল্টো পথে পা বাড়ালো। সে কেমন হড়বড়িয়ে বলে ওঠে, আমি ঘুমাবো। থমকালো মুগ্ধে চলন্ত পদচুকল। ঘাড় বাঁকিয়ে কপাল কুঁচকে তাকালো কেমন। দৃষ্টিতে স্বরূপ ভাব ঢেলে কর্কশ কণ্ঠে শুধালো, তো জানা রে বান্দির মেয়ে, তোকে ধরে রেখেছে কে? নাকি আমাকে লাগবে ঘুমানোর জন্য? দেখ বান্দির মেয়ে, আমি সঙ্গে থাকলে কিন্তু আজ রাতে তোর ঘুমানো হারাম হয়ে যাবে। তাই ভেবে চিনতে
কাছে ডাকিস। ইউ নো না, আই এম আ পিওর ব্যাড বয়। মুগ্ধভরে অলক্ষিত দাঁত খিঁচল মাহি, নাকের পাটা ফুলে রাগান্বিত কণ্ঠে আওড়ালো। মুখ খুলে উল্টাপাল্টা কথা বেরোয়, তাই না? আপনাকে আমি বলেছি আমি ঘুমাবো, আর আপনি? আমি কি? মুগ্ধ রেহেন সন্দিগ্ধ পাল্টা প্রশ্নে বাক্যটুকু অসম্পূর্ণ রয়ে গেল মাহির। জিভের ডগা জলশূন্য হয়ে এলো আবারও। সে খানিক ঢোক গিলে নিয়ে মিনমিনিয়ে স্বরে বলল, এ ঘরে বসে থাকবেন, আমার ভয় লাগে। সহসা চল শক্ত হলো রুনো মানবের। কপালের চামড়ায় বাড়ল ভাঁজের ছাপ। দাঁত কপাটি একের সাথে অপরের ইষ্টে পিষ্টে নিয়ে রুনো মানব চাপে পিষ্টে পিষ্টে সে কেমন চিরবিরিয়ে কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য ফক বান্দির মেয়ে, আমার মতো হ্যান্ডসাম তোর কেয়ারটেকার মনে হচ্ছে? আমি কি তোর কেয়ারটেকার যে আমি তোকে পাহারা দিব? ভাবলেশীন মাহি নিষ্পিকার ভঙ্গিতে মুখের সামনে হাত নাড়ালো, মাছি তাড়ানোর ন্যায়। আজ যেন সাহস বেড়েছে তার। তাই তো নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, হুম, কেয়ারটেকার তো ভালো পদ। আপনাকে দারোয়ানের চেয়ে বেশি কিছু মনে হয় না। মুহূর্তেই তেলে বাগুনে জেলে ওঠে মাফিয়া বেস্ট। গটগটিয়ে এগিয়ে এসে আচানক আঁকড়ে ধরে মাহির গ্রীবাদেশ। দাঁত খিচে গর্জন তুলে বলে ওঠে, এই বেয়াদবের বাচ্চা, এই জিব্বাই লাগাম টান। অসভ্য মেয়ে ছেলে না হলে কিন্তু। একই তেজি আবির্ভাব মাহির। সহসা মনসারের হাত থেকে গ্রীবাদেশ ছাড়িয়ে চোয়াল নাড়িয়ে বলে ওঠে, থাক হয়েছে, গালমন্দ সব একেবারে করে ফেলেন। কার কি করবেন? দয়া করে কালকে যেন কিছুটা বাঁচিয়ে রাখুন। আপাতত আমি ঘুমাচ্ছি। গুড নাইট, মিস্টার বিস্ট। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মুগ্ধ। মেয়েটা তাকে উপেক্ষা করে আলগোছে মাথা রাখলো নরম বালিশে। রুড়ো মানবের রুড়োতা কমতে শুরু করলো তা দেখে। সে কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার বাদামি চোখ দুটো কেমন মুগ্ধতায় অস্পষ্টভাবে আওড়াচ্ছে। ব্যাপার কি বান্দির মেয়ে, তো কিদানিং আমার আমার লাগে কেন? কোনো জাদু টাদু করেছিস নাকি? কে জানে। ভাবতে ভাবতে মুগ্ধের বিমুগ্ধ নয়ন গভীরভাবে ডুব দিল মাহির মসৃণ মুখপানে। সেথায় দৃষ্টি নিয়ে কিছুক্ষণ আঁকিবাকি চালিয়ে মানব নিচে অবচেতন মনে ফের আওড়ালো, তুই যদি একটিবার জানতি তোর ঘুমন্ত মুখের দিকে তাকালে আমার ঠিক কেমন লাগে, তাহলে তুই হয়তো আমাকে ধ্বংস করার জন্য হলেও যখন তখন ঘুমিয়ে থাকার ভান ধরতে পিচ্ছি। মনে মনে কতটুকু অতে ক্ষান্ত হয়নি মাফিয়া বিস্ট। দাঁড়িয়ে রইল পাহাড়ের ন্যায়। এদিকে তার লম্বা হাত দুটো মেয়েটার বালিশের কাছে সে ঠেকেছে। তা বুঝি অস্বস্তি বাড়াচ্ছে মাহির। শব্দদোষী ক্ষণিক বিরক্তিনী কণ্ঠে চোখ বুজে রেখে শুধালো, হাত সরান, আমি ঘুমাবো। এ পর্যায়ে আর রাগলো না রুড়ো মানব। উল্টো চোখের কোণে অলক্ষে ফোটানো বাঁকা হাসির রেশ। কপট কণ্ঠে মুডি ভাব ধরে আওড়ালো, তোর কথা শুনতে আমি বাধ্য নই বান্দির মেয়ে। মসৃণ লটে বিরক্তির ছাপ স্পষ্ট মাহি নাক কুচকে খিটখিট কণ্ঠে আওড়ালো, এই বয়সে এসেও এত তেজ দেখান, ক্লান্ত লাগে না আপনার? অবশেষে বোধ হয় জোরালো একটা বাজখায় ধমক পড়ল রুড়ো মানবের মুখ থেকে। রুড়ো মানবের মুখবয় দেখে তো তাই মনে হচ্ছে, এত হ্যান্ডসাম হেলথ কনসার্ন একজন মানুষকে কিনা বয়সের খোঁটা দিচ্ছে, তার কি তাকে বুড়ো মনে হয়? এই যে মুখ বুঝে সহ্য করার মতো নয়। মাফিয়া বিস্ট কেমন গর্জন তুলতে রাগে। তখনই মেয়েটার ওপরে ঝুঁকে এসে কঠিন কণ্ঠে হুঙ্কার চলল, হোয়াট দ্য হেল আর ইউ সেইং বান্দির মেয়ে? এই বয়স মানে কি? এই বেয়াদবের বাচ্চা, তুই আমাকে বয়স নিয়ে খোঁটা দিয়েছিস? গোলার কাছে গালটা কাছে আন জানোয়ার। এক্ষুনি দু একটা চর না বসালে আমার শান্তি হচ্ছে না। মানবের কথা গায়ে মাখলো না মাহি। উল্টো গো ধরে পড়ে রইল বিছানায়। মুখটা অন্যত্র ঘোরালো অনীহা নিয়ে। কণ্ঠে বলে উঠলো, আরে হাত ছড়ান তো, বেশি নড়বেন না, আমি ঘুমাচ্ছি কিন্তু। মেজাজে বা সপ্তম আসমানে পৌঁছে গেছে রুড়ো মানবের। চোয়ালের বেশি টান টান। সে কেমন রুক্ষ কণ্ঠে আচনক বলে বসলো, ওর ওর যত ইচ্ছা ওর, আর মাত্র 17 দিন, এরপর ডানা কাটবো, মাইন্ড ইট। কথাটা বলে আর এক মুহূর্তে দাঁড়ালো না মাফিয়া বিস্ট। মুখবয় আকাশসম রাগ লেপটে নিয়ে চলে গেল কক্ষ থেকে। এদিকে চোখ বুজে রাখতে সবটা স্পষ্ট শুনলো মাহি। মানবের কথা শুনে মুহূর্তে বুকে মোচড় দিয়ে উঠল তার। এ কথার অর্থ কি? কি হবে 17 দিন পর? অভ্যন্তরীণ উচ্চাটন বাড়ল মাহির। এপাশ ওপাশ দাপড়ালো তার শরীর মস্তিষ্ক। কাজে লাগে তার উত্তর খুঁজতে। আঙ্গুলে গুনছে তারিখ, আর 17 দিন। এরপর কি? গুনতে গুনতে হঠাৎ থমকায় মাহি। তখনই মেয়েটার চক্ষুগুলো ছানা পড়া, সর্বাঙ্গ হঠাৎই ভয়ে কেঁপে ওঠে। নিজ হাত দুটো সামনে এনে মেয়েটা কেমন কাঁপতে লাগলো। আর মাত্র 17 দিন পর তো আমার জন্মদিন। ওই দিন কি করবে এই লোক? মেরে ফেলবে আমায়। সহসা চিন্তার
আঁতকে ওঠে মাহি। উচ্চটন পা নামালো বিছানা হতে, কাঁপতে থাকা জিভগুলো আলগোছে ছোঁয়ালো অধরে। লোকটাকে জিজ্ঞাসা করতেই হবে আর 17 দিন পর ঠিক কী করবে। এহেন ভাবনায় তক্ষণে উঠে দাঁড়ায় মাহি। মাফিয়ার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গটগটিয়ে বেরিয়ে চলে গেল ঘর ছেড়ে। মৃদু অন্ধকারে চেয়ে আছে প্রশস্ত করিডর। মাহির ভয়ে সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে দিকে এগোচ্ছে। মেয়েটার আজ এত সাহস কোত্থেকে এলো কে জানে। দূর দূরের বুকে সে অবশেষে এসে থমকালো টপ ফ্লোরে। পরক্ষণে যা দেখলো তাতে হোঁচট খেলো বেচারি। সম্পূর্ণ ফ্লোরের দুপাশে সশস্ত্র গার্ড। মেয়েটার উপস্থিতি টের পেয়ে তক্ষুনি সকলে একযোগে হাঁটু ঠেকালো মেঝেতে। ঘাড় নোয়ালো বাঁধের ন্যায় এহেন কাণ্ডে যার পরনে হতবাক মাহি। তাকে এভাবে কুনি জানাচ্ছে কেন এই লোকগুলো? মাথা টাথা খারাপ হয়ে গেল কিনা কে জানে। মাহি কেমন গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ফেললো। কিয়ৎক্ষণ দোনামেনা করে অবশেষে বোকানের সম্মুখে নত মানুষগুলোর দিকে তাকালো। বসে থাকা গার্ডদের জিজ্ঞাসা করে উঠল, বিস্ট না মানে মনস্টার কোথায়? মুখে জবাব দিল না কেউ। জবাব দিলে ধরায় পান হারাবে তারা। লোকগুলো কেমন থরথর করে কাঁপছে দেখো। সম্মুখ থেকে কেউ একজন স্রেফ তর্জনী তাক করে ছাদের দিকে। তখনই বুঝি কাজ হলো। বোকা মানবী পা রাখলো সেখানে। সুইমিং পুলের ধারে পড়ে আছে মনস্টারের দামি স্যুট। পুলের শীতল পানিতে ইচ্ছে মতো সাঁতার কাটছে মাফিয়া বিস্ট। অসময়ে গোসল করার বদভ্যাস তার। এরই মধ্যে সপ্তদশীর কোমল পায়ে এসে হাজির হয়েছে সেথায়। তার রুড়ো সরু দৃষ্টি পুলের দিকে তাকাতেই দৃশ্যমান হলো রুড়ো মানবের অর্ধনগ্ন দেহ। কেবল একখানা ট্রাউজার পরে সাঁতার কাটছে সে। মাহি কেমন শক্ত চোয়ালে তেজি ভাব নিয়ে এগিয়ে গেল খানিকটা। কণ্ঠ উঁচিয়ে আচমকায় চেঁচিয়ে বলে বসল, 17 দিন পর আমার সাথে কি করবেন আপনি? তক্ষুনি ঝড়ের বেগে ঘাড় বাঁকিয়ে তাকালো মুগ্ধ। সাঁতরাতে থাকা ব্যস্ত শরীরটা থমকে গেছে মুহূর্তেই। দৃঢ় চোয়ালখানা দৃঢ় থেকে ব্লেডের ন্যায় ধারালো হলো। কপাল গুটিয়ে মানব কেমন রুক্ষ কণ্ঠে শুধালো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? তোকে আমি ঘর থেকে বের হতে বারণ করেছিলাম না? মাহিন না নারাজ সেই বাক্য মানতে। মেয়েটা কেমন নাচের বান্ধানে আবারও বলল, আমার উত্তর দিন। রোমানব দাঁত কটমট করে শক্ত হাতে নিচের ঘাটে সামান্য ডলতে ডলতে এক হাতে 2 আঙ্গুল উঁচিয়ে আচানক মেয়েটাকে ইশারা করে ডেকে বলে, এদিকে আয় বলছি। এগোয় না মাহি, কাপাকপা কণ্ঠে আওড়ায়, এখান থেকেই বলুন। এ পর্যায়ে রহস্যময় ব্যাখ্যা সে মুগ্ধ। বলিষ্ঠ হাত দুটো পানির উপর ছড়িয়ে অনীহার সুরে বলে, কাছে আসলে বলবো না। আগত্তাও এহেন হুমকিতে না চাইতেও পদচিকল অগ্রসর হলো মাহির। সুইমিং পুলের দ্বার ঘেঁষে সে দাঁড়াতে রুড়ো মানবের পানি ঠেকালো এগিয়ে। অতঃপর অসভ্য বেপরোয়া যুবক তক্ষুনি তাকে হুট করে কিভাবে পুলে ফেলে দিল। এহেন ঘটনায় আকস্মিকতায় হকচকায় মাহি। হকচকানোর সময়টুকু পায়নি। সাঁতার না জানায় মেয়েটা কেমন মুসিবতে পড়েছে। একবার ডুবে তো আরেকবার উঠে গিলছে অঢেল পানি। হাত পা ছুটছে বেচারি। এদিকে রুড়ো মানব নির্বিকার চিত্ত কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল ঠায়। অতঃপর মেয়েটাকে ক্লান্ত হতে দেখে আগ বাড়িয়ে ডুব দিল পানির গভীরে। পরক্ষণে মাহির বাগানো কোমর 2 হাতে চেপে ধরে মেয়েটাকে এক ঝটকায় তুলে আনলো পুলের ওপরে। সপ্তদশী হাঁপাচ্ছে। তার পিঠ ঠেকেছে পুলের দেওয়ালের সনে। তার দলীয়মান মসৃণ পা দুটো পুলের শীতল পানির গভীরে এখনো বিদ্যমান। পাতলা বাঁকানো কোমরটাও যেন একজোড়া শক্তপোক্ত রুড়ো হাতের বদনে। সিক্ত দেহ শনে লেপ্টে আছে সাফেদ রঙা কাপড়ের অত্যন্ত ভেদি। নারিকা স্পষ্ট, বাক সুস্পষ্টতর। এমত অবস্থায় চোখ পড়েছে, হাঁসফাঁস করছে মাহিও উদ্বিগ্ন। তার তড়িঘড়ি উঁচিয়ে কোনো মতো বক্ষস্থল থেকে আড়াল করতে ব্যস্ত সে। ঠিক তখনই সুইমিং পুলের গভীর থেকে মাথা তুলে শক্তপোক্ত হাত জোড়ার মালিক। পানিতে টইটম্বুর সে, মাথা ভর্তি বাদামি চুল, ভিজে লেপ্টে আছে কপালে। হাত দুটো সপ্তদশীকে আবদ্ধ করে খানিকটা বিরক্তি নিয়ে রুড়ো মানব সহসা ভুরু কুচকে তাকালো মেয়েটার পানে। আর অমনি মাহির অস্বস্তি বাড়ল নিজেকে আড়াল করার তীব্র ইচ্ছা। যুবক দ্রুত ওঠায় এহেন কাণ্ডে ভুরুটা। মেয়েটার পানে খানিক গভীর দৃষ্টি ত্যাগ করতেই তার চোখ দুটো আচানক ফুটে ওঠে এক পাশলা বিরক্তির ছাপ। সে কেমন তাতে দাঁত খিচে বিড়বিড় করে বসলো, এত আগলা ঢং করতে হবে না বান্দির মেয়ে। মাই সিস্কুইস অর বিগার দ্যান ইউ? হতভম্ব হলো মাহি। বোকার ন্যায় পাল্টা প্রশ্ন ছুড়ল, সিসকিস কি?